কোথায় অগ্নি নির্বাপক ব্যবস্থা লাগানো হয়েছে কিনা সেটা পুরসভা কোনোদিনই দেখবে না। এই দায় তো আপনাদের। আমার কেন হবে? মেয়র পালিয়ে গেল, তার দায় আমাদের? শোনা যাচ্ছে যে আপনি নাকি তার উত্তরসূরিও হতে পারেন। সব জানেন তো আপনি, আমার তার দরকার কি ছিল টাকা? অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখভাল করতেন যে মন্ত্রী, যে তিনি একটুখানি বর্তমানে গেরাকলে আছেন, তিনি এবং এই যিনি মেয়র, দুজনে তো হরিহর আত্মা ছিলেন। এখন আত্মা প্রেতাত্মা আমি বলতে পারবো না। এরা কেউই কাজ করেনি, এরা শুধু মাল তুলেছে। আবার একটা দুর্ঘটনা ঘটে যাবে, তারপর সেই বিষয়ে আপনারা সমাধান খুঁজবেন। আরো 4টে দুর্ঘটনা ঘটতে পারে। মানে 100 দিন সময়ের মধ্যে আপনারা কি ভেবেছেন একবারও যে কোথায় কোথায় এরকম বেআইনি নির্মাণ হয়ে রয়েছে, কোথায় কোথায় বাড়িগুলো যৌতুকগৃহ হয়ে রয়েছে, সেগুলো একবার খতিয়ে দেখি। নমস্কার, আনন্দবাজার.com এর স্টুডিও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বরানগরের বিধায়ক, বিজেপি নেতা, কলকাতার নামী বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, এমন একটা দিনে আপনি, বাকিটা কি অনামি? না, বাকি আরো কেউ কেউ নামী আছেন, আবার বেশিরভাগই অনামীও আছেন। কলকাতা বললে সবার আগে যে কয়েকজনের মুখ ভেসে ওঠে তাদের মধ্যে সম্ভবত সজল ঘোষ। আমার দর্শকরাও সম্ভবত সহমত হবেন এই বিষয়ে। এমন একটা দিনে আজ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, যে দিন মির্জা গালিব স্ট্রিটে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, মানে আগের রাতে ঘটেছে, এবং অনেকগুলো প্রাণ সেখানে চলে গেছে। আমি প্রথমে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, দায় কার? দেখুন, যদি আপনি চাপাতে চান যে সরকারে আছে তার, যুক্তিতে অযৌক্তিক হবে কিনা জানি না, ব্যাখ্যায় হয়তো মিলবে না, কারণ এই সরকারের বয়স যেদিন ঘটনা ঘটে সেদিন বোধহয় 102 কি 3 দিন। তো ফলে এর মধ্যে এই যে বিশাল যৌতুকগৃহ, তাকে আপনার ভালোবাসা হ্যাঁ তৈরি করা সম্ভব হবে বলে মনে হয় না আমার। কিন্তু দায় স্বাভাবিকভাবে যুক্তিযুক্তভাবে যদি ভাবেন, তাহলে দায় আগের যারা সরকারের চোখ বুজে ছিলেন তারা। এ নিয়ে এটা আপনিও জানেন কারা দায়ী। না, আমি আপনার উপর কোনো দায় চাপাতে চাইনি, আপনি আমি চাইছেন না, তবু স্পেসিফিক্যালি তো জানতে প্রশ্ন চাইছি। করছেন, আপনি তো জানেন না, প্রশ্নটা আমি অন্য কারণে করছি। প্রশ্ন এই কারণে করছি যে আপনি এমন একটা পরিবার থেকে আসেন যে পরিবার কলকাতা পৌরসভা বা কলকাতার এই পৌর পরিষেবার চলন সম্পর্কে অবহিত। আপনার বাবা 25 বছর কলকাতা পুরসভার একটানা কাউন্সিলর ছিলেন, তিনি মেয়র পরিষদ ছিলেন। আপনি নিজে গত 5 বছর কলকাতা পুরসভার অগ্রগণ্য কাউন্সিলর হিসেবে কাজ করেছেন। আবার আপনি অগ্রগণ্য শব্দটা নিয়ে আপত্তি তুলবেন কিনা আমি জানি না। পুরো পরিষেবা যে আপনার কাছে একটা প্যাশন, সেটা আপনার বারবার বলেছেন, আপনার কাজে কর্মেও দেখিয়েছেন। তো এইটা পুরসভা এলাকার মধ্যে এত বড় ঘটনা, সেই জন্য আপনার কাছে জানতে চাইছি। আমি বলছি শুধু পুরসভাকেও দায়ী করছেন কেন? আমি বলছি শুধু পুরসভাকে দায়ী করছেন কেন? আমি জানতে চাইছি, আমি বলছি এর জন্য দায়ী পুরসভা বেআইনি নির্মাণ, এর জন্য দায়ী পুলিশ যারা পয়সা খেয়ে বেআইনি নির্মাণগুলোকে করিয়েছে, এর জন্য দায়ী ফায়ার ব্রিগেড যারা সঠিকভাবে ফায়ার অডিট গুলো কমপ্লিট করে না। আমি বুঝতে পারলাম না, আপনি পয়সা খেয়ে পুলিশ বেআইনি নির্মাণ করেছে? 100 বছরের বেশি পুরনো একটা বাড়ি, সব ওখানকার যত বাড়ি আছে, এই পার্টিকুলার এই বাড়িটা বা যেখানে দুর্ঘটনা ঘটেছে আমি সেগুলোর কথা শুধু বলছি না, আমি ওভারঅল আজকের দিনে ধরুন বড়বাজারে পর 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 অগ্নিকাণ্ড ঘটে গেছে গত কয়েক বছর ধরে। এই যে পর পর অগ্নিকাণ্ডগুলো ঘটে গেছে কারণ এগুলো আনঅথরাইজ ভাবে ভেতর থেকে জাগুজদায় নির্মাণ হয়েছে, পুরো যৌতুকগৃহ বানিয়ে দিয়েছে। 100 বছরের পুরনো বাড়ি বাইরে থেকে, ভেতর থেকে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটাও কেউ জানে না। সেটা পুলিশ কি করে জানবে? হ্যাঁ, পুলিশ জানতে পারে বাবা। না, পুলিশের কি সে এখতিয়ার আছে? না, একদমই নেই। তাহলে ওটা আরে আপনার কাঁধে যদি একটা অশোক স্তম্ভ আর কোমরে যদি একটা বন্দুক দিয়ে দেওয়া হয়, আপনি এখতিয়ারের মধ্যে থাকবেন? এখতিয়ারের বাইরে তখন হাঁটাচলা করতে শুরু করবেন। আপনি এখতিয়ারের বাইরে গিয়ে পুলিশকে কাজ করতে বলছেন? না, এখতিয়ারের বাইরে গিয়ে পুলিশ পয়সা খেয়েছে। শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি যে এতদিন আমরা বলতাম কি যে কাউন্সিলরের 500 টাকা স্কোয়ার ফুট, পুলিশের 500 টাকা স্কোয়ার ফুট, পুলিশের কাছে যাওয়ার কথা কেন? কিন্তু পুলিশ খেয়েছে। বেআইনি নির্মাণ হয়েছে মানে পুলিশ যুক্ত নয়, এটা আপনি নিশ্চিত থাকবেন, এটা হতে পারে না। একটা ইটের গাড়ি যদি ইটের দোকান থেকে বেরোয় এক ঠেলা, পেছনে ঠেলাওয়ালার পেছনে আরেকজন লোক আছে, সেটা হচ্ছে পুলিশ। হচ্ছে অবস্থা। না, কলকাতার প্রাক্তন মেয়রের সঙ্গে আজকে সকাল থেকে সমস্ত সংবাদ মাধ্যম কথা বলছে। সদ্য প্রাক্তন মেয়র, তিনি রাজ্যের পুরমন্ত্রীও ছিলেন, ফিরহাদ হাকিম, তিনি বলছেন দায় তার নয়, মেয়রের পক্ষে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখা সম্ভব নয় কোথায় অগ্নি নির্বাপন বিধি মানা হয়েছে, কোথায় হয়নি। এটা কে দেখবেন ঘুরে ঘুরে? এটা পুরসভা দেখবে না দমকল দেখবে? কি আপনার কি মনে হয়? দেখুন, আপনি তো সিস্টেমটা জানেন। আমি বলছি, আমি আবারও এই বাড়িটার ক্ষেত্রে বলছি না, ওভারঅল বলছি। যদি উনি ঘুরে ঘুরে নিশ্চয়ই কোথায় অগ্নি নির্বাপক ব্যবস্থা লাগানো হয়েছে কিনা সেটা পুরসভা কোনোদিনই দেখবে না।
পুরসভা দেখবে তার স্ট্রাকচারটা সম্বন্ধে সে দেখবে, সেখানে তারপরে দেখবে হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট। তারা লাইসেন্স না দিলে তো এই হোটেলগুলো চলবার কথা নয়। সেটা তারাপীঠে বলুন, বড়বাজারে বলুন, বা মির্জা গালিব স্ট্রিটের ঘটনাটা বলুন, কোথাও কোনো ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে কিচ্ছু নেই। আপনি এই কদিন আগে ওই না, পুরসভা এই যে বলছেন আপনি যে বিল্ডিং এর স্ট্রাকচার ঠিক আছে কিনা দেখবে, হুম, এটা কোন বিভাগ দেখবে? বিল্ডিং বিল্ডিং এমআইসি ছিলেন, এমআইসি কে ছিলেন? ওই তো মেয়র। মেয়র নিজেই ছিলেন। তো মেয়র আজকে ছাড়ে বলছেন নাকি? দায় তার নয়। সেটা আপনাকে বলেছে, আপনার দায় তাকে প্রশ্ন করার ছিল, আমার তোরই। না না, তাকে আমরা প্রশ্ন করেছি। হ্যাঁ, নিশ্চয়ই তার দায়। উনি ছিলেন যখন তখনও বলেছেন দায় আমার না। শোনা যাচ্ছে যে আপনি নাকি তার উত্তরসূরিও হতে পারেন, সেই জন্য আমি আপনাকে এরকম জিজ্ঞেস কথা করছি। শুনিনি, আমরা শুনেছি। আমি এরকম কথা শুনিনি। আর যেই উত্তরসূরি হবেন তিনি নিশ্চয়ই এই দায়কে অস্বীকার করতে পারবেন না, যিনি উত্তরসূরি হবেন। আপনি একটা ভালো কিছু ঘটলে ক্রেডিট নেবেন, তার যদি সময় যদি কোনো খারাপ হয় তার দায়ভারও নিতে হবে। ওই প্রসঙ্গটা আরেকবার আসবো যে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা তাহলে কে দেখবে? ফায়ার ব্রিগেডই ফায়ার দেখবে? ব্রিগেড দেখবে, তাহলে অবশ্যই ফায়ার ব্রিগেড দেখবে। তাহলে ওখানে মানে আপনি বলছেন দায় দুজনেরই আছে, পুরসভারও দায় রয়েছে। অবশ্যই আছে। পুরসভা, মানে সে পুলিশ, দেখেনি যে বিল্ডিং কতটা সুপরিসর ছিল না একদম অপরিসর ছিল, একদম একদম একদম। আর অগ্নি একদম, নির্বাপন ব্যবস্থা আছে কিনা সেটা দমকল একদম দেখেনি। একদম। তো এই অগ্নি নির্বাপন ব্যবস্থা দেখভাল করতেন যে মন্ত্রী, দমকল মন্ত্রী, এবং এই যে তিনি একটুখানি বর্তমানে গ্যারাকলে আছেন। না, কিন্তু তিনি এবং এই যিনি মেয়র দুজনে তো হরিহর আত্মা ছিলেন। এখন আত্মা প্রেতাত্মা আমি বলতে পারবো না। যদি আমি হরিহর আত্মা নাও হই, যদি জানি দুশ্মনও হই, যারা আমরা এই দায়িত্বে আছি, আমাদের যৌথভাবে এই কাজটা সম্পন্ন করতে হবে, আমাদের ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে আমি দায়িত্বে আছি, আমাকে করতে হবে। এরা কেউই কাজ করেনি, এরা শুধু মাল তুলেছে। আজ সকাল থেকে মানে ওখানে এই ঘটনা ঘটে গিয়েছে, ততক্ষণে আগুনও নিভে গিয়েছে, উদ্ধার কাজও হয়ে গিয়েছে, কিন্তু এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এরকম প্রাণ চলে গেছে, এই পরিস্থিতিতে আপনাদের সরকারের একাধিক মন্ত্রী ঘটনাস্থলে গেছেন, ঘুরে দেখেছেন, তাদের সবাইকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে এই দায়টা কার। সবাই বলেছেন যে আপনি যেমনভাবে বলছেন পূর্বতন সরকারের দিকে আঙুল তুলছেন তেমনভাবেই, কিন্তু আপনাদের সরকারের তো 100 দিনের বেশি অতিক্রান্ত। হয়তো 100 দিনের মধ্যে সমস্ত রকম ভুল শুধরে দেওয়ার জন্য 100 দিন সময়টা হয়তো যথেষ্ট নয়, কিন্তু আমার প্রশ্ন হলো যে সব সব ক্ষেত্রে কি চোর পালালে তবেই বুদ্ধিটা বাড়বে? মানে 100 দিন সময়ের মধ্যে আপনারা কি ভেবেছেন একবারও যে কোথায় কোথায় এরকম বেআইনি নির্মাণ হয়ে রয়েছে, কোথায় কোথায় বাড়িগুলো যতুগৃহ হয়ে রয়েছে, সেগুলো একবার খতিয়ে দেখি। বাড়িগুলো নিয়ে পুরসভার পুরো বোর্ড নেই, বোর্ড নেই, কিন্তু মানে এই স্ট্রাকচারটা তো আছে, প্রশাসন তো রয়েছে। প্রশাসনে একজন প্রশাসক আছে, খালি একজন প্রশাসক দিয়ে পুরো ব্যাপারটা চলছে, যেটা কালেকটিভ ভাবে। নিশ্চয়ই ডিজি বিল্ডিং আছেন, তো একজন মানুষ যেখানে একটা সিস্টেম চালাতে এতগুলো লোককে লাগে, সেখানে একজন মানুষ কি করে চালাবে? এইখানে আমি আপনার সঙ্গে সহমত নই। সিস্টেম কাউন্সিলররা চালান না, এমআইসিরা চালান। হ্যাঁ আমি বলছি সেখানে এমআইসি কতগুলো না আছে? না, এমআইসি দের অধীনে তো অফিসাররা রয়েছেন হ্যাঁ, প্রত্যেক ডিপার্টমেন্টে। এখন এমআইসি তাহলে আর প্রয়োজন করতেন, এমআইসি পদটা তুলে দিলেই হয়। যদি আপনি আপনি তো নজরদারি করার জন্য আছেন, নজরদারি করার জন্য আছেন, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আছেন, পরিবর্তন আনার জন্য আছেন, তাকে দ্রুত গতি মানে তাতে গতি বাড়ানোর জন্য তিনি আছেন, তারা তো নেই এখন। তারা নেই, সেটা দায় কার? সেই দায় তো আপনাদের। আমার কেন হবে? আপনারা তো ভেঙেছেন পুরো বোর্ড। কোন পুরো বোর্ডটা আমি ভাঙলাম? কলকাতার পুরো বোর্ড কোথায়? আপনাদের সরকার ভাঙেনি কেন? মানে মেয়র পালিয়ে গেল, তার দায় আমাদের? না, মেয়র পালিয়ে গেল, কিন্তু তারপরে তো তৃণমূল চেয়েছিল নতুন করে বোর্ড গড়তে, তো আপনারা কি সুযোগ দেননি? তারা কি লিস্টের নাম দিয়েছিল? আমি আপনাকে মনে করিয়ে দিই, রাজ্যপাল 72 ঘন্টা বা কমিশনার যিনি আইনে আছেন 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। 72 ঘন্টার মধ্যে নতুন নেতা নির্বাচন করতে বলা হয়েছিল। তারা 72 ঘন্টার মধ্যে নতুন নেতা নির্বাচন করতে পারেনি। তারপরে অটোমেটিক সেখানে অ্যাজ ল, যেটা কনস্টিটিউশন, সেই অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেটর বসে গেছে। কিন্তু তৃণমূলের বক্তব্য তো অন্যরকম। যে যাই বক্তব্য রাখুক, তারা তো এইটা নিয়ে বিষয়টা নিয়ে কোর্টেও গেছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। কোথায় গেছিলেন? কোর্টে গেছিলেন। না না, কেউ কোর্টে যায়নি। মালা রায় কোর্টে গেছিলেন। ও কোন কোর্টে গেছিলেন আমি বলতে পারবো না। হাইকোর্টে গেছিলেন। না না, উনি এটা নিয়ে কোর্টে যাননি, উনি কোর্টে গেছিলেন, আমি মনে করিয়ে দিচ্ছি। সেই পদ্ধতিগত ত্রুটির কারণে যেদিন আপনারা ঘরে ঢুকতে দেননি, ওটা কাউন্সিলর্স ক্লাবে বসে অধিবেশন করতে হয়েছে, ওইটা নিয়ে উনি গেছিলেন। আর কোনো কারণ নেই, তার জন্য তো আর মেয়র পদত্যাগ করেননি। মেয়র পদত্যাগ কেন করে, আচ্ছা সল্টলেকের মেয়র কেন পদত্যাগ করেছেন? সেখানে তো কেউ কোর্টে যেতে হয়নি, সেখানে তো কেউ কাউন্সিলর অফিস, ওই ক্লাব, এই আপনার হাউসটা বন্ধ করেনি। এরা ছেড়ে পালিয়েছে।
এরা ডুবিয়েছে, ছেড়ে পালিয়েছে, সিম্পল। তাহলে ছেড়ে যখন পালিয়েছে, ডুবিয়েছে, আপনারা বুঝছেন 100 দিন, 102 দিন, 103 দিন অতিক্রান্ত, আপনারা কোঅর্ডিনেটর নিয়োগ করে দেননি কেন ওয়ার্ডে ওয়ার্ডে? করা উচিত ছিল, আজকে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। করা উচিত ছিল। তাহলে দায় তো আপনাদেরও আছে। হ্যাঁ, আমি তো আগেও আপনার, এছাড়াও আমি অন্য জায়গায় বলেছি, গতকালও বলেছি কোথাও অন্যত্র, যে কোঅর্ডিনেটর আমাদের নিয়োগ করা উচিত ছিল। শুধু এই আগুনের জন্য নয়, শুধু বেআইনি নির্মাণ বাড়ি এসবের জন্য একেবারেই। নয়, এই যে মনসুন সিজন চলছে, এই যে কাউন্সিলরদের কাছে রোজ অন্তত 30টা করে একটা কাউন্সিলরের কাছে লোক আসে বিভিন্ন বিষয়ে সিগনেচার নিতে, তারা হ্যারাস্ট হচ্ছে, করা উচিত ছিল। এটা বলবেন কোথাও না বলেছেন? এখনো বলছি তো, আমাকে নয়, সরকারকে। বলেছি বলেছি। কি উত্তর পেলেন? দেখছে দেখবো। দেখছে, হয়ে যাবে হয়তো কিছু একটা। মানে কোঅর্ডিনেটর নিয়োগও হতে পারে, আমি বলতে পারছি না, কিন্তু আপনার দাবিটা সেরকমই অন্তত। পরিষ্কার। কিন্তু এই মানে আমি ধরুন আজকে একটা অগ্নিকাণ্ডের ব্যাপার এলো বা একটা বেআইনি নির্মাণের ব্যাপার এলো, কিন্তু আপনারা তো বরাবর অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের সত্যতা নিয়েও আমি প্রশ্ন তুলছি না যে শুধুমাত্র এই বেআইনি নির্মাণের ক্ষেত্রে বা অগ্নি নির্বাপন ব্যবস্থা মানে ফিট অ্যান্ড ফাইন রাখার ক্ষেত্রেই প্রশ্ন ওঠেনি। গত 15 বছরে প্রশাসনের আরো নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, বিভিন্ন ক্ষেত্রে বেআইনি কাজ হয়েছে। এমন কোনো প্রশাসনের ডিপার্টমেন্ট ছিল না হ্যাঁ। যে প্রশ্নাতীত ছিল। সেইখানেই আমি বলছি হ্যাঁ। যে তাহলে কি সেইখানেই আপনাকে বুঝতে হবে অন্যান্য ক্ষেত্রে আবার একটা দুর্ঘটনা ঘটে যাবে, তারপর সেই বিষয়ে আপনারা সমাধান আরো খুঁজবেন। 4টে দুর্ঘটনা ঘটতে পারে, তাহলেও আপনি 4 দিনে সমাধান পাবেন না। না, পিসি কিন্তু ভাবতে সরকার শুরু ছিল, করেছেন আমি বলছি কিনা? পিসির সরকার ছিল, পিসির সরকারের সরকার নয়। 15 দিনের অসুখ 5 দিনে সারবে না। আপনি যাই গালি দিতে পারেন, আপনি সমালোচনা করতে পারেন, আপনি সমর্থন প্রত্যাহার করতে পারেন, সব পারেন। 15 বছরের অসুখ না, এটা 50 বছরের অসুখ। কলকাতার রাস্তা খারাপ, কলকাতার জমা জল আর কলকাতার বেআইনি নির্মাণ, এটা 50 বছরের না হলেও, হ্যাঁ, বামফ্রন্টের আমল থেকেই এটা, মোটামুটি 2000 সালের পর থেকেই এটা জাকিয়ে বসেছে প্রমোটার রাজ ব্যাপারটা, প্রদীপ কুন্দলিয়ার বাড়ি থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, এটা বহু পুরনো অসুখ। আপনি যদি ভাবেন যে 15 দিনে সেরে যাবে, হবে না। আর আপনার পুরনো রোগ, হ্যাঁ, আপনাকে মাঝে মাঝে পেন দেবেও, সময় লাগবে। না, 15 দিনে সেরে যাবে কথা আমি বলছি না, 100 দিনে সেরে যাবে আমি সেটাও বলিনি। আমার বক্তব্য হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বেআইনি কাজ হয়েছে, হয়ে রয়েছে, আপনারা জানেন। তাহলে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কি এরকম একটা করে মিসহ্যাপ, এরকম একটা করে দুর্ঘটনা হওয়ার জন্য অপেক্ষা করবেন, তারপরে সেই ক্ষেত্রটা নিয়ে ঝাঁপাবেন? আর না। যেমন অগ্নি নির্বাপন নিয়ে এবার হয়তো না, আপনারা নড়ে নিশ্চয়ই চড়ে নয়। বসবেন। মুখ্যমন্ত্রী শপথ নিয়েই বলে দিয়েছেন যে প্রত্যেক কটা থানায় দুর্গা স্কোয়াড থাকবে। তারপরে কোনো রেপ হবার পরে বলেননি, কিন্তু তো ওটা আগেই বলেছে। এখন এরকম অনেক কিছু ছোট ছোট বেরিয়ে আসবে, দেখুন এগুলো নিয়ে টকশোতে বাজার গরম করা যায়। বাস্তব আর বকা দুটো এক নয়, বাস্তব আর কথা দুটো এক নয়। আমার শেষ প্রশ্ন, কলকাতা পুরসভার নির্বাচন আসন্ন, আজ না হোক কাল হবেই, এবছরের শেষ দিকে হতে পারে বলে অনেকের ধারণা। যখনই হোক, অনেকেই মনে করছেন যে এবার কলকাতা পুরসভার দায়ভার আপনাদের দলের হাতে যেতে পারে। যে মনে করার কিছু নেই, শিওর যদি যায় পাবেই। সেক্ষেত্রে কলকাতা পুরসভা, কলকাতার মধ্যে এই যে এত বেআইনি নির্মাণ, এই যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে এত সমস্যা, আরো না আপনি নিজেই 4টে বললেন, নিকাশি নিয়ে সমস্যা আছে, আবর্জনা নিয়ে সমস্যা আছে, জল জমার সমস্যা আছে, এইসব নিয়ে ইতিমধ্যে ভাবা কি শুরু করেছেন? একদম একদম গভীরে অনেক সমস্যা আছে। প্রথম ভাবতে হবে, ধরুন একটা বেআইনি নির্মাণ আপনার কাছে আছে, সেটাকে আপনি ভাঙবেন। ভাঙতে গেলেই দেখবেন ওই বাড়িতে এমন 10টা লোক থাকে যাদের কোনো অপরাধ ছিল না, যাদের সর্বস্ব দিয়ে বাড়িটাকে কিনেছে। আপনি ভাবলেন আমি কঠিন হয়ে যাব, আমি একদম শুধু সংবিধান ছাড়ার কিছু চিনব না। সংবিধানকে রক্ষা করার দায়িত্ব যাদের, সেই বিচারকরা, বিচার ব্যবস্থা আবার আপনাকে ইনজাংশন দিয়ে দেবে। অনেক সমস্যা আছে। আবারও বলছি, ভাবনা, চিন্তা, অ্যাকশন, পরিকল্পনা সব হবে, করতে হবে, সব শুরু হয়েছে, কিন্তু ইট উইল টেক টাইম। না অবশ্যই, এটা কোনো ওই ব্যথার মলম নয় যে লাগিয়ে দিলেন, হ্যাঁ, আর আপনার কপালের যন্ত্রণা সেরে গেল। না অবশ্যই সময় লাগবে। আপনি যেরকম বলছেন যে শুধু 15 বছর সেই রকম সময়ের মাঝে যদি 2-1টা ঘটনা ঘটে, তাকে দুর্ভাগ্যজনক বলা ছাড়া
আপনি কি বা করতে পারেন? আমি সেই কথাটা প্রশ্নে বলুন। আসছি না। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমার শেষ প্রশ্ন, আপনি বলছেন যে খুব গভীর পরিকল্পনা চলছে। সেই গভীর পরিকল্পনা এখানে বিশদে বলার হয়তো জায়গাও নেই। কিন্তু আমি একটা গভীর না, আরো সিরিয়াস। আমি আউটলাইন জানতে চাইবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে কি ভেবেছেন? কিরকম ভাবে এগোতে চান? পুরসভা মানে শেষের দিকে বিল্ডিং এর প্ল্যান সংক্রান্ত যে ধরনের মানে আইন এনেছিল, সে আইনগুলো সম্পূর্ণরূপে বেআইন। যে ছাড় না দিয়েই বাড়ি তৈরি হবে, তারপরে এখন হচ্ছে রিকনস্ট্রাকশনের নাম করে, মানে আপনি শুধু দেয়ালটা রেখে দেবেন বা দেয়ালটাও ফেলে দেবেন, দিয়ে আপনি বাড়ি করবেন, শুধু নাম হবে রিকনস্ট্রাকশন, ভেতরে আপনি যা খুশি পাল্টে নেবেন। এরকম এক গাদা আইন এনেছে যেগুলো সম্পূর্ণরূপে বেআইনি। দমকলে আমরা নিয়োগ করব, কর্মীদের আমরা খাটাবো। আমরা মন্ত্রীদের কাজ কি? মন্ত্রীদের কাজ শুধু দৌড়দৌড়ি করাটাও নয়, মন্ত্রীদের কাজ অফিসে বসে নিরীক্ষণ করা যে আমার ফায়ার অডিট রেগুলার এবং লফুলি হচ্ছে, তাহলেই হবে। তারপরেও পৃথিবীর সর্বত্র দুর্ঘটনা থাকে, আপনাকে দেখতে হবে হোয়াটস দ্য ইন্টেনশন। সজল ঘোষ ইন্টেনশনের কথা বলছেন। সজল ঘোষ, আমি একটু আগেই বলছিলাম, শুরুতেই বলছিলাম যে এমন একটা পরিবার থেকে আসেন, যে পরিবার কলকাতার পুরো পরিষেবার সঙ্গে দশকের পর দশক ধরে যুক্ত। উনি নিজেও 5 বছর ইতিমধ্যেই কার্যভার সামলে ফেলেছেন 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে। আগামী নির্বাচনে উনি 50 নম্বর ওয়ার্ডে উনিই প্রার্থী হবেন, সেটা উনি এখন অস্বীকার করলে উনি হয়তো বলবেন আমার দল আমাকে টিকিট দেবে কিনা আমি জানি না। আমরা সব জানি, জানেন তো আপনি, আমার তার দরকার কি ছিল টাকা? আমরা জানি উনি প্রার্থী হবেন এবং উনি হয়তো কলকাতায় বেশ বড় দায়িত্বও নিতে পারেন। তার কাছ থেকে আমরা ইন্টেন্টের কথা শুনলাম। সরকার, প্রশাসন, বর্তমান শাসক গোষ্ঠী তারা কিভাবে ভাবছেন, তাদের উদ্দেশ্য কি, তাদের সদিচ্ছা কতটা, এই নিয়ে সজল ঘোষ কিছুটা আভাস দিলেন। একটা দুর্ঘটনা সদ্য ঘটে গিয়েছে, সেই দুর্ঘটনা, এমন দুর্ঘটনা আর একটাও ঘটবে না এমন আশ্বাস তিনি দিতে পারছেন না। তবে না ঘটার দিকে যাতে এগোনো যায় সেইভাবেই এই সরকার, এই প্রশাসন ভাবছে, এমন আশ্বাস তিনি দিলেন। সেই আশ্বাস কতটা বাস্তবে রূপায়িত হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সজল ঘোষকে ধন্যবাদ আনন্দবাজার.com স্টুডিও আসার জন্য।